পারমিতার শ্বশুরবাড়ির পরিবার সারা মাসের রেশন একদিনে খেয়ে শেষ করে ফেলে, কারণ তারা অত্যন্ত খেতে ভালোবাসে আর বাড়িতে লোকজন এলেও তাদেরকে খাওয়াতেও তারা ভালোবাসে। আর একদিন পারমিতা যখন তার স্বামীর দেওয়া 10,000 টাকা দিয়ে সারা মাসের রেশন কিনে নিয়ে আসে, তখন আমাকে অত্যন্ত বুঝে শুনে এই মাসে রেশন খরচা করতে হবে, কারণ এখন জিনিসপত্রের দাম বেড়েছে, তাই রান্নাবান্না অল্প করে করব, তাহলে এক মাসের রেশন 1.5 মাস চলে যাবে। পারমিতা মনে মনে এমনই ভাবনা চিন্তা করে। আর এমন সময় তার শ্বশুরবাড়িতে অনেক দূর সম্পর্কের এক আত্মীয় চলে আসে, তাই তখনই পারমিতার শাশুড়ি মা রান্নাঘরে গিয়ে পারমিতাকে 4 হাঁড়ি ভাত এবং 100টা রুটি, তার সাথে 2 কড়াই মাছের ঝোল রান্না করতে বলে। কি ব্যাপার, তুমি হাঁ করে তাকিয়ে দেখছো কি? তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দাও। আমার দুঃসম্পর্কের মাসি শাশুড়ি তার ছেলে মেয়েকে নিয়ে আজকে আমাদের বাড়িতে এসেছে, তাই ওদেরকে তো ভালো ভালো খাবার খেতে দিতেই হবে। কিন্তু মা, আমি আজকে সবে রেশন কিনে নিয়ে এসেছি, আর আপনি যদি আজকে এত বেশি বেশি রান্না করতে বলেন তাহলে তো সব খাবার একেবারে শেষ হয়ে যাবে, তখন কি করব? তোমাকে এত কিছু ভাবতে হবে না। আমার ছেলে চাকরি করে, তাই রেশন শেষ হয়ে গেলে কালকে আবার আমার ছেলে রেশন কিনে নিয়ে আসবে, তাই তোমাকে যা রান্না করতে বললাম তুমি তাই করো। এই বলে বিমলা দেবী রান্নাঘর থেকে চলে যায়। আর পারমিতা একদিনে বেশি বেশি রান্না বান্না করতে বাধ্য হয়। আর সেদিন পারমিতা শ্বশুরবাড়ির পরিবার প্রত্যেকেই বেশি বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে। আর পারমিতা যখন রাত্রিবেলা রান্নাঘরে আসে, তখন সেই রান্নাঘরের অবস্থা দেখে একেবারে অবাক, কারণ চাল, আটা, ময়দা, তেল, ঝাল, নুন, মশলা সমস্ত কিছু শেষ হয়ে যায়। রান্নাঘরে আর কোনো রকম রেশন বেঁচে থাকে না। আর যা দেখে পারমিতার খুবই কান্না পায়। আমার কিছু করার নেই, কালকে যদি কেউ কিছু খেতে না পায় তাহলে আমার দোষ না। এরকম একদিনে যদি রাক্ষসের মতো সবাই 1 মাসের রেশন খেয়ে নেয় তাহলে আমি কি করব? আমার আজকে সারাদিন তো রান্নাঘরেই কেটে গেল। এই ভেবে পারমিতা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা বিমলা দেবী আবার তার বৌমাকে রান্না বান্নার ফিরিস্তি দেয়। বৌমা, আজকে ভীষণ পরিমাণে ছাকা তেলে পরোটা খেতে ইচ্ছে করছে, যাও আমার জন্য পরোটা আর আলুর তরকারি বানিয়ে নিয়ে এসো। না মা, সম্ভব নয়, কারণ কালকে আমি যে ময়দা, চাল, তেল, আলু কিনে নিয়ে এসেছিলাম সবকিছু আপনারা কালকে খেয়ে শেষ করে দিয়েছেন, তাই আজকে রান্নাবান্না করার মতো জিনিসপত্র নেই। পারমিতা দেবী এই কথা বললে তার শাশুড়ি মায়ের ভীষণ পরিমাণে খারাপ লাগে, তাই সে তখনই তার ছেলে মেয়ে এবং স্বামীকে ডেকে নিয়ে আসে আর তাদেরকে আবার রেশন কিনে নিয়ে আসার কথা বলে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। আর তুমি তো পারমিতাকে ভালো করেই জানো, ও সবসময় টাকা বাঁচানোর চেষ্টা করে, অল্প অল্প রেশন কিনে নিয়ে আসে, তাই হয়তো কালকে একদিনেই সমস্ত রেশন শেষ হয়ে গেছে। আর পারমিতা, তোমাকে কতবার বলেছি তুমি আমাদের পরিবারকে খাবারের খোঁটা দেবে না। এই শুনে পারমিতা রান্নাঘরে চলে যায়। অন্যদিকে বিল্টু আবার 10,000 টাকা খরচ করে বস্তা বস্তা চাল, ডাল, আটা, ময়দা, তেল, নুন, ঝাল, মশলা কিনে নিয়ে আসে। আর ঠিক এমন সময় তখনই তাদের প্রতিবেশী শান্তি দেবী সেখানে আসে। বিমলা, তুই তো ভালো করেই জানিস আমার ছেলে বাইরে কাজ করে আর ওর বাবার শরীরটাও ভালো নেই, তাই আমি এখন বুঝতে পারছি না কে রেশন কিনতে যাবে। আমার ছেলের বউ আর আমার মেয়েটাও তো একেবারে বোকা, ওরা দোকানে গিয়ে রেশন কিনে নিয়ে আসতে পারে না। এবার কি করি বলতো? আরে আমি থাকতে তুই চিন্তা করছিস কেন? আমার ছেলে এখনই সবেমাত্র বাজার থেকে বস্তা বস্তা চাল ডাল কিনে নিয়ে এসেছে, তাই আমি তোকে এখান থেকে সবকিছুই দিয়ে দিচ্ছি। তোকে আর কষ্ট করে রেশন কিনে নিয়ে আসতে হবে না। পরে যখন তোর ছেলে আসবে তখন তুই আমাকে টাকা দিয়ে দিবি, কেমন? এই শুনে শান্তি দেবী খুবই খুশি হয়। আর তখনই বিমলা দেবী রান্নাঘর থেকে বেশি বেশি চাল ডাল ইত্যাদি নিয়ে শান্তি দেবীকে দিয়ে দেয়। আর যখন পারমিতা রান্নাঘরে যায় তখন তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ আবার একদিনের মধ্যে সব রেশন শেষ হয়ে যায়। আপনারা কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। আপনি আপনার প্রতিবেশী বান্ধবীকে 1 মাসের রেশন দিয়ে দিলেন। এই 2 দিনে আমাদের বাড়িতে 20,000 টাকার রেশন খরচা হয়ে গেছে। আপনার কি সেটা নিয়ে কোনো ধারণা আছে? বেশি বড় বড় কথা বলবে না। আমি আমার ছেলের টাকার রেশন খরচা করেছি, আমার যা ইচ্ছে হয় আমি তাই করব। আর আমি আমার ছেলেকে ফোন করে বলে দেব যে বাইরে থেকে খাবার নিয়ে আসতে। আজকে আমরা বাইরে খাবো, তাই তোমাকে রান্না বান্নার কথা ভাবতে হবে না, যাও এখান থেকে। এই বলে বিমলা দেবী ঘরে চলে যায়। আর সে যখন তার ছেলেকে সব কথা জানায় তখন বিল্টুও কোনো কথা বলতে পারে না। আর সেদিন বিল্টু অফিস থেকে ফেরার সময় সবার জন্য বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসে। আর পরের দিন সকালবেলা বিল্টু পারমিতার কাছে গিয়ে বলে,
পারমিতা, তুমি তো ভালো করেই জানো এই দুদিনের রেশনের পেছনে অনেক টাকা খরচা হয়ে গেছে, তাই তুমি আলমারি থেকে আমাকে 10,000 টাকা দিতে পারবে? কারণ প্রত্যেকদিন বাইরের খাবার আনতে আনতে আমার অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি আবারও রেশন নিয়ে এসে দেবো, আর এবার বুঝে শুনে খরচা করতে হবে। কেন? কালকে পরিবারের সামনে আমাকে তো খুব কথা শোনালি যে আমি নাকি তোমাদেরকে খাওয়া নিয়ে খোঁটা দিই, কিন্তু আমার কথা কেউ বুঝলে না তোমরা। আমি যে আলমারিতে টাকাটা জমিয়ে রেখেছি ওটা আমি সোনার হার তৈরি করার জন্য রেখেছি, সুতরাং ওখান থেকে আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না। প্লিজ এরকম করো না, আমি পরের মাসে স্যালারি পেলে আবার তোমাকে টাকাটা দিয়ে দেবো, তুমি তখন জমিয়ে রেখো। বিল্টু এভাবে পারমিতার কাছে অনুরোধ করলে পারমিতার কিছু করার থাকে না। সে তখনই তার জমানো টাকা থেকে কিছু টাকা নিয়ে বিল্টুকে দিয়ে দেয়, আর বিল্টু আবার গোটা 1 মাসের রেশন কিনে নিয়ে আসে। আর ঠিক সেদিনই হিরণবাবু অফিস থেকে খুবই খুশি হয়ে বাড়িতে ফিরে এসে বলে, বৌমা এই দেখো, কিছুদিন আগে আমার জন্মদিন গেছে বলে আমার অফিসের সমস্ত বন্ধুরা সবাই মিলে আমাকে একটা হাঁটাচলা করার জন্য লাঠি উপহার দিয়েছে, তাই আমি খুব খুশি হয়েছি। ভালোই তো বাবা, আপনার তো এমনিতে একটা লাঠির দরকার ছিল, কারণ আপনার চলাফেরা করতে অসুবিধা হয়। এবার থেকে এই লাঠির সাহায্য নিয়ে আপনি চলাফেরা করবেন। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আমার অফিসের 50 জন বন্ধু বলেছে যে ওরা আজকে আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে, কারণ আমি জন্মদিন উপলক্ষে কাউকে কিছু খাওয়াইনি, তো সেই জন্যই। শ্বশুর মশাইয়ের কথা শুনে পারমিতা খুব ভালোই বুঝতে পারি যে আজকেও তাকে অনেক অনেক রান্না বান্না করতে হবে, তাই সে তখনই রান্নাঘরে চলে যায় আর সবার জন্য বেশি বেশি করে ডাল ভাত, মাছ মাংস, বড়া ভাজা ইত্যাদি রান্না করে। অন্যদিকে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই হিরণবাবুর বন্ধু বান্ধবরা বাড়িতে এসে উপস্থিত হয়। বৌমা, তোমার শ্বশুর মশাইয়ের কাছে শুনেছি তুমি নাকি ভালো মালাই চা করতে পারো, যাও আমাদের 50 জনের জন্য চা বানিয়ে নিয়ে এসো, আর তার সাথে চিকেন পকোড়াও বানিয়ে নিয়ে এসো, কেমন? হ্যাঁ বৌমা যাও, আজকে সকালবেলায় আমি দেখেছি আমার ছেলে বাজার থেকে ভালো ফ্রেশ চা পাতা নিয়ে এসেছে, তাই চাটা একটু কড়া করে বানিয়ে দিও, কেমন? শ্বশুর মশাইয়ের কথা শুনে বৌমার আর কিছু করার থাকে না, সে তখনই রান্নাঘরে যায় আর চা করতে শুরু করে দেয়। আর সেদিন 50 জনকে গরম গরম চা করে খাওয়ানোর ফলে চা পাতা এবং চিনি শেষ হয়ে যায়। এভাবে আর সংসার করা যায় না, একদিনের মধ্যে চা পাতা, চিনি সব শেষ হয়ে যাচ্ছে, আর তার মধ্যে আবার চাল ডাল গমও শেষ হয়ে গেছে। কালকে যদি আবার বিল্টুকে রেশন কিনতে হয় তাহলে আমাদেরকে এবার বাটি নিয়ে রাস্তায় ভিক্ষা করতে বসতে হবে। আর সেদিন সন্ধ্যাবেলায় হিরণবাবুর 50 জন বন্ধুরা মিলে হিরণবাবুকে দিয়ে কেক কাটায়, আর রাত্রিবেলা সবাই আবার খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যায়। আর এভাবে সেদিন আবার একদিনের মধ্যে 1 মাসের রেশন শেষ হয়ে যায়। কিন্তু এবার পারমিতা খুবই দুশ্চিন্তায় পড়ে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে, আর পারমিতা এবার অল্প টাকা খরচ করে একদিনের মতো রেশন কিনে নিয়ে আসতে শুরু করে। কিন্তু তাতেও বিপদ, কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা সবকিছুই খেয়ে ফেলে। একদিন মা, আপনার দূরসম্পর্কের বোন সবিতা মাসি আজকে সকালবেলা আমাকে ফোন করেছিল। আজকে ওনার বাড়িতে ওনার নাতির অন্নপ্রাশন আছে, আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। ওখানে গিয়ে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে, তাই চলুন আমরা সবাই বেরিয়ে পড়ি। এই বলে পারমিতা এবং তার শ্বশুরবাড়ির সবাই নিমন্ত্রণ খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তারা যখন গাড়িতে ওঠে তখনই হঠাৎ করে পারমিতা জানতে পারি যে আজকের নিমন্ত্রণ ক্যান্সেল করা হয়েছে, কারণ আজকে সেই বাচ্চাটার খুব শরীর খারাপ করে। তাই পারমিতা এবার কি করবে বুঝে উঠতে পারে না, আর সেখান থেকে বিমলা দেবী তার পরিবারকে নিয়ে বাড়িও ফিরে যেতে চায় না। তাই আজকে সবাই মিলে ঠিক করে যে তারা পারমিতার বাপের বাড়িতে যাবে, কারণ সেখান থেকে পারমিতার বাপের বাড়ির দূরত্ব খুবই কম। আর যা শুনে পারমিতা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে তার পরিবারকে কিছুই বলতে পারে না। আর কিছুক্ষণের মধ্যেই পারমিতা যখন তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়, তখন পারমিতার মা মালা দেবী সবাইকে আপ্যায়ন করতে শুরু করে। ভালোই হয়েছে দিদি, আপনারা সবাই মিলে আজকে আমাদের বাড়িতে এসেছেন। আমি এই সবেমাত্র মাছের মাথা দিয়ে ডাল, ফ্রাইড রাইস আর ভেটকি মাছের পোলাও রান্না করেছি, তার সাথে কিন্তু পাঠার মাংসও আছে। আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করব, কেমন? না না মা, আমাদের খাওয়া দাওয়া করার সময় নেই, তুমি আমাদের সবাইকে গরমের মধ্যে 1 গ্লাস করে শরবত খাইয়ে দাও, তাহলেই হবে। আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। বৌমা, কে বলেছে আমাদের কাছে সময় নেই? আমাদের কাছে খাওয়া দাওয়া করার জন্য অঢেল সময় আছে। আর তোমার মা এত কষ্ট করে রান্না বান্না করেছে, আর এত ভালো ভালো রান্না, এইসব কিছু না খেলে হয়? শ্বশুর মশাইয়ের কথা শুনে পারমিতা খুবই লজ্জায় পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই পারমিতা শ্বশুরবাড়ির পরিবার যখন খাবার খেতে বসে, তখন মালা দেবী তাদের খাওয়া দাওয়া দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা 1 মিনিটের মধ্যেই সব খাবার খেয়ে শেষ করে দেয়।
একটুখানি ভাত খেলে হয় নাকি দিদি ভাই? পারমিতা, যাও তুমি তোমার মায়ের সঙ্গে রান্নাঘরে যাও আর বেশি করে ভাত বসিয়ে দাও। এত রোদের মধ্যে বাইরে থেকে এসেছি তো, তাই আমাদের খুব খিদে পেয়ে গেছে। আর তার সাথে আজকের ডালটা কিন্তু আরেকবার রান্না করো। আর মাছ মাংস যা আছে সবই আরো বেশি বেশি করে রান্না করে ফেলো। এমন কথা শুনে পারমিতা এবং তার মায়ের খুবই খারাপ লাগে, আর তারা তখনই রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দেয়। আমার শ্বশুরবাড়ির লোকজনকে খুব খাওয়ানোর শখ ছিল তো তোমার, এবার দেখেছো আমি কেন খেতে চাইছিলাম না। বাড়িতে এরা সবাই মিলে 3 দিনে 3 মাসের রেশন খেয়ে শেষ করে ফেলে, আর এবার মনে হচ্ছে আজকে তোমার বাড়ির রেশনও সব শেষ করে দেবে। এমন কথা শুনে মালা দেবী খুবই অবাক হয়, কিন্তু তাদের কিছু করার থাকে না। তারা আবার দুজনে বেশি বেশি করে খাবার রান্না করে পারমিতা শ্বশুরবাড়ির পরিবারকে খেতে দেয়। কিন্তু পারমিতা শ্বশুরবাড়ির পরিবার এতটাই চক্ষু লজ্জাহীন যে তারা আবার সব খাবার খেয়ে শেষ করে ফেলে। আর এভাবে সেদিন পারমিতার মায়ের বাড়ির 1 মাসের রেশন একদিনেই শেষ হয়ে যায়। কিন্তু এবার পারমিতা তার শ্বশুরবাড়ির পরিবারের প্রতি ভীষণ পরিমাণে রেগে যায়, তাই সে তার শ্বশুরবাড়ির পরিবারকে শিক্ষা দেবে বলে ঠিক করে। আমার শাশুড়িমা পান খেতে ভালোবাসে, আর আমার ননদ পারফিউম ব্যবহার করতে ভালোবাসে। আমার শ্বশুর মশাই আবার খুব বেশি চকলেট খেতে পছন্দ করে, তাই আমি এবার এই সমস্ত কিছু একদিনে শেষ করে দেব, তারপর দেখবো যে এদের কেমন লাগে। এই ভেবে পারমিতা সেদিন শ্বশুর বাড়িতে যাওয়ার পর তার শাশুড়ি মায়ের গোটা 1 মাসের পান ইচ্ছা করে জানালা দিয়ে ফেলে নষ্ট করে দেয়। আর অন্যদিকে শ্বশুর মশাই চকলেটগুলো ফ্রিজ থেকে বের করে একাই খেয়ে শেষ করে দেয়। আর সেই সাথে ননদের পারফিউম একদিনেই গায়ে মেখে শেষ করে। আর যখন তার শ্বশুর বাড়ির লোকেরা বিষয়টা জানতে পারে, তখন তারা সবাই ভীষণই রেগে যায়, আর সবাই মিলে পারমিতাকে বকাবকি করতে শুরু করে। তুমি কেন এরকম করলে বৌমা? এরকম একদিনের মধ্যে চকলেট পারফিউম কেউ শেষ করে ফেলে নাকি? আর তুমি আমার পান সব নষ্ট করে দিলে, এবার কি হবে বলো তো? আমি 1 মাসের জন্য পান কিনে নিয়ে এসেছিলাম, সব একদিনের মধ্যে নষ্ট হয়ে গেল। আপনারা যখন সবাই মিলে একদিনের মধ্যে 1 মাসের রেশন নষ্ট করে ফেলেন, তখন কি হয় মা? ওগুলো কিনতে টাকা পয়সা লাগে না, তাই তো? আপনার ছেলে আপনাদেরকে বলে না মানে এই নয় যে ও সবসময় সচ্ছলভাবে সবকিছুর ব্যবস্থা করতে পারবে। ওকে অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয়। আপনারা এবার বুঝে শুনে রেশন খরচা করবে, তাহলে আমিও এবার আপনাদের জিনিসের প্রতি ভালো মতো নজর রাখবো। পারমিতা এই কথা বলে তার শ্বশুরবাড়ির পরিবার নিজেদের ভুল বুঝতে পারে, আর তারা তখনই পারমিতার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে পারমিতা শ্বশুরবাড়ির পরিবার 1 মাসের রেশন একদিনেই শেষ করে ফেলে না। পুতুল তার বাবা মায়ের সঙ্গে কলকাতা শহরে বাস করত। পুতুলের বাবা ফুচকা বিক্রি করত, আর পুতুল ফুচকা খেতে খুবই ভালোবাসত। তাই প্রত্যেকদিন তার বাবা ফুচকার ঠেলাগাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পুতুল পেট ভরে ফুচকা খেত, আর তারপরে তার বাবা ফুচকার ঠেলা নিয়ে বেরিয়ে যেত। পুতুলের বাবার তৈরি ফুচকা খুবই সুস্বাদু হওয়ায় ফুচকা বিক্রি করে সে ভালো টাকায় ইনকামও করতে পারত। তাই তাদের পরিবার খুবই হেসে খেলে চলে যেত। পুতুলও একটা ভালো কলেজে পড়াশোনা করত। একদিন রামকমল বাবু যখন ফুচকা বানাতে ব্যস্ত ছিল, তখন পুতুল তার কাছে এসে বলে, বাবা তুমি আমাকে ফুচকা বানানো শিখিয়ে দাও না। কতবার তোমাকে বলেছি, তুমি তো আমার কোনো কথাই শোনো না। দাও আজকে আমি তোমার হাতে হাতে কাজ করে দিই, তাহলে আমি ফুচকা বানানো শিখে যাব, আর আমি প্রত্যেক দিন তোমার কাজে সাহায্য করব। তোর কি পড়াশোনা নেই? তুই এখন এইসব করবি? আর তোর বাবা থাকতে তুই ফুচকা বানাতে শিখতে যাবি কেন? আর এমনিও তো তোর বয়স হচ্ছে, এবার তোর বিয়ে দিতে হবে, তাই তোকে ফুচকা বানানো শিখেও কোনো লাভ নেই। আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না, আজকে আমি তোমাদের সঙ্গে ফুচকা বানাবো। এই বলে পুতুল তার বাবা মায়ের সঙ্গে ফুচকা বানানো শুরু করে। কিন্তু ফুচকা বানাতে বানাতে সে তার লোভ সামলাতে পারে না, তাই সে কিছুক্ষণ পর পর একটা দুটো করে ফুচকা খেতে থাকে। আর এই দেখে তার বাবা মা হাসতে থাকে। বুঝলে তো, তোমার মেয়ে তোমাকে কেন হেল্প করার কথা বলছিল? ফুচকা খাবে বলে। তোমার মেয়ে যদি তোমার সাথে ফুচকা বানায়, তাহলে সেই ফুচকা ঠেলাগাড়ি পর্যন্ত আর পৌঁছাবে না, সব তোমার মেয়ের পেটে চলে যাবে। এরকমই খুবই হাসি খুশিতে তাদের দিন কাটতে থাকে। একদিন পুতুল তার 2 বন্ধুর সঙ্গে কলকাতার বাইরে ঘুরতে যায়। সেখানে পৌঁছানোর পর তাদের 3 জনেরই প্রচন্ড খিদে পেয়ে যায়। এই আমার খুব খিদে পেয়েছে, তোরা চল না এবার আমরা কিছু খাই। ওই দেখ একটা ফুচকাওয়ালা, চল আমরা ফুচকা খাই, তোরা খাবি তো? এখন ফুচকা? এতটা দূর জার্নি করে খালি পেটে তুই এখন ফুচকা খাবি? গ্যাস অ্যাসিডিটি হলে কি করবি? আমাদের কিন্তু ট্রেনে করে আবার অনেকটা জার্নি করতে হবে, তাই উল্টোপাল্টা খাবার খেয়ে শরীর খারাপ করিস না।
ফুচকাকে একদম উল্টোপাল্টা খাবার বলবি না বলে দিলাম। আর তুই হয়তো ভুলে যাচ্ছিস আমার বাবা ফুচকা বিক্রি করে, তাই আমার সকাল বিকাল দুপুর সন্ধ্যা খালি পেটে ভরা পেটে যখন ইচ্ছা হয় আমি ফুচকা খাই, আর আমার কিছুই হয় না। চল এবার বেশি না বকে ফুচকা খাই। এই বলে পুতুল তার দুই বন্ধুর সঙ্গে ফুচকা খাওয়ার জন্য ফুচকা স্টলে চলে যায়। ফুচকাওয়ালা তাদেরকে ফুচকা দিতে শুরু করে, কিন্তু একটা করে ফুচকা খাওয়ার পর তাদের তিনজনেরই ফুচকার স্বাদ খুব একটা পছন্দ হয় না। বিশেষ করে পুতুল প্রচন্ড পরিমাণে রেগে যায়। ইস, এ আপনি কি ফুচকা দিচ্ছেন? কি বাজে খেতে! ফুচকা খেলাম নাকি অন্য কিছু খেলাম বুঝতেই পারলাম না। আপনার কাছে যে একবার ফুচকা খাবে সে তো দ্বিতীয়বার আপনার কাছে ফুচকা খাওয়ার দুঃসাহসই করতে পারবে না। কি বলছেন কি ম্যাডাম? আপনারা তো মনে হচ্ছে বাইরে থেকে এসেছেন, তাই হয়তো জানেন না আমার ফুচকা এখানকার ফেমাস ফুচকা, তাই সবাই লাইন দিয়ে আমার কাছে ফুচকা খাই, বুঝেছেন? কোথায়? এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আপনার ঠেলা গাড়ির সামনে থেকে তো সবাই চলে যাচ্ছে, কেউ তো ফুচকা খেতেই আসছে না। আর আসবেই বা কি করে? আপনার ফুচকা তো একদমই মুচমুচে হয়নি, ফুচকা থেকে তেলের গন্ধ বেরোচ্ছে। আর এটা আলু মাখা হয়েছে নাকি শুধু নুন দিয়ে আলু মেখে দিয়ে দিয়েছেন? টক জলে তো টকের কোনো চিহ্ন নেই। আমাদের এখানে এই ফুচকাই চলে ম্যাডাম, আপনি আমাকে ফুচকা বানানো শেখাতে আসবেন না। ফুচকা খাবেন খান, না খেলে চলে যান। ফালতু আপনার সঙ্গে ঝগড়া করার মতো আমার অত সময় নেই, বুঝেছেন? হ্যাঁ, চলেই যাচ্ছি। আপনার ফুচকা খাওয়া তো দূরের কথা, আপনার ফুচকার দিকে আমার তাকাতেও ইচ্ছা করছে না। আমাদের কলকাতার ফুচকা আপনাকে একবার খাওয়ানো দরকার ছিল, তাহলে বুঝতে পারতেন আসল ফুচকা কাকে বলে। এই বলে পুতুল তার দুই বন্ধুদের সঙ্গে ফুচকা না খেয়ে সেখান থেকে চলে যায়। তারা ওই ফুচকাওয়ালা ছাড়া বাকি অন্যান্য ফুচকাওয়ালার কাছ থেকেও ফুচকা টেস্ট করে দেখে, কিন্তু কোনো ফুচকার স্বাদই তাদের পছন্দ হয় না। এখানে তো কোথাও কলকাতার মতো ফুচকা পাওয়াই যাচ্ছে না। তোরা আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? তোরা জানিস না আমি ফুচকা ছাড়া থাকতে পারি না? আমাকে এখনই কলকাতার ফুচকা এনে দে, আমি কিচ্ছু জানি না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কলকাতার বাইরে এসেছিস, এখানে তুই কলকাতার ফুচকা কোথায় পাবি? আর ফুচকাগুলো তো খেতে অতটাও খারাপ ছিল না। তুই যত বেশি রিয়াক্ট করছিস, প্রত্যেকদিন তো বাড়িতে কলকাতার ফুচকাই খাচ্ছিস, একটু অন্যরকম ফুচকা খেতে পারছিস না আজকে? তোর যদি কলকাতার বাইরে বিয়ে হয় তাহলে তুই কি করবি? এই শুনে পুতুল প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোদের সঙ্গে এখানে আসাটাই আমার ভুল হয়েছে। তোরা থাক এখানে, আর এখানকার ফুচকা তোরা ঠুসে ঠুসে খা। আমি গেলাম বাড়ি। আরে আরে পুতুল, তুই কোথায় যাচ্ছিস? আমরা তো এই সবেমাত্র এলাম। যেখানে ঘুরতে যাওয়ার কথা সেখানে তো গেলামও না, তুই এখানে এসে ফুচকা টেস্ট করে বাড়ি চলে যাচ্ছিস। তুই কি এখানে ফুচকা টেস্ট করতে এসেছিলি বল? পুতুল কোনো কথা না শুনেই তার বন্ধুদেরকে সেখানে ছেড়ে রেখে ট্রেনে করে নিজের বাড়িতে ফিরে যায়। পুতুলকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে দেখে তার বাবা মা খুবই অবাক হয়। কিরে, তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি যে? আজকে যে আমি ভাবলাম আমি যতটা ফুচকা বানিয়েছি ততটা ফুচকা নিয়ে ঠেলা গাড়িতে চলে যাব, তুই চলে এসেছিস যখন আমার তো ফুচকা এবার কমে যাবে। একদম ফালতু না বকে আমাকে তাড়াতাড়ি ফুচকা দাও, আমি ফুচকা খাবো। রাগ করিস না মা, আমি তোর সঙ্গে একটু মজা করলাম। সবকিছু তো তোর জন্যই, তাই না? আর এমনিও তুই খুব ভালো সময় এসেছিস, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। ওরা তোর ফটো দেখে তোকে খুবই পছন্দ করেছে, আর ছেলেটাও খুব ভালো। ছেলেটা হলো কার মেকানিক, আর ছেলেটা ওর মায়ের সঙ্গেই থাকে। ছেলেটা কি করে, ছেলেটার মা কি করে, ওসব আমার জেনে লাভ নেই। শুধুমাত্র কলকাতার মধ্যে হলেই হবে, কারণ আজকে আমার সঙ্গে যা হলো আমি তো কলকাতার বাইরে আর কখনোই যাব না। তুমি জানো বাবা, আজকে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে কলকাতার ফুচকাই পাওয়া যায় না। এই শুনে রামকমল বাবু এবং তার স্ত্রী একটু ভয় পেয়ে যায়। তোর জন্য তো বহরমপুর থেকে সম্বন্ধ এসেছে, তবে তোর ভয় পাওয়ার মতো কিছুই নেই। বহরমপুরে কলকাতার ফুচকা পাওয়া যায়, তাই তোর যখন ইচ্ছা করবে তখনই তুই কলকাতার মতো ফুচকা খেতে পারবি। এবার তো তোর কোনো অসুবিধা নেই, তাই না? এই শুনে পুতুল খুবই খুশি হয়, সে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আসলে রামকমল বাবু পুতুলকে মিথ্যা কথাই বলেছিল, বহরমপুরে কলকাতার ফুচকা পাওয়া যায় না। এটা জানলে পুতুল কখনোই বিয়ে করতে চাইবে না, এটা তার বাবা মা খুব ভালোভাবেই জানতো। আর সবুজ খুব ভালো ছেলে হওয়ায়, তার পরিবার খুব ছোট হওয়ায় এবং সেই সাথে তারা কোনো যৌতুক নেবে না এসব ভেবেই রামকমল বাবু এই সম্বন্ধটা হাতছাড়া করতে চায়নি। 2-1 মাসের মধ্যেই পুতুলের সঙ্গে সুজয়ের বিয়ে হয়ে যায়। পুতুল বিয়ে করে বহরমপুরে শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার পরের দিন থেকেই পুতুল খুব ভালো মতো তার সংসারের দায়িত্ব সামলাতে থাকে, তাই তার শাশুড়ি মা এবং স্বামী খুবই খুশি হয়। কিন্তু 3-4 দিন ধরে পুতুলের ফুচকা খাওয়া হয় না, তাই তার ফুচকা খেতে খুবই ইচ্ছা করছিল। মা, আপনাকে আর একটা রুটি দেব? মাত্র 4টে রুটি খেলে কি করে হবে? আপনি আর একটা রুটি খান, এই নিন, এটা কিন্তু খেয়েই উঠতে হবে।
না না বৌমা, আমি এমনিতেই আগে 2টো করে রুটি খেতাম, এখন তোমার বানানো তরকারি এত ভালো হয় সেই কারণে আমার খাওয়া তো ডবল হয়ে গেছে। আর তারপরে তুমি আবার আরো রুটি খেতে বলছো। দেখলি তো সবুজ, আমি কত ভালো বৌমা পেয়েছি। এরকম বৌমা কজন পায় বলতো? এটাই সুযোগ, এবার আমি বাইরে ফুচকা খেতে যাওয়ার কথা বলতেই পারি। আচ্ছা মা, বলছিলাম যে আমার না ফুচকা খাওয়ার খুব ইচ্ছা করছে, কিন্তু আপনার ছেলে আমাকে ফুচকা খেতে নিয়ে যাচ্ছে না। আপনি একবার বলুন না আমাকে নিয়ে যেতে। ও বলছে যে নতুন বউ এভাবে বাইরে বেরোলে সবাই নাকি নানান কথা বলবে। কিরে সবুজ, এরকম বলেছিস কেন? আমার বৌমাটা একটু ফুচকা খেতে চেয়েছে আর তুই নিয়ে যাবি না বলছিস? আজকে তো তোর এমনিও ছুটি আছে, তুই আজকে বিকেল বেলা বৌমাকে নিয়ে একটু ঘুরে আয়, আর বৌমাকে বেশি করে মন ভরিয়ে ফুচকা খাইয়ে নিয়ে আসবি। এই শুনে পুতুল খুবই খুশি হয়। বিকেল বেলা সবুজ পুতুলকে নিয়ে ফুচকা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু পুতুল শুধুমাত্র কলকাতার ফুচকা খাবে বলেই জেদ করতে থাকে। আমি তোমাদের এখানকার ফুচকা খাবো না, আমি শুধুমাত্র কলকাতারই ফুচকা খাবো। তাই যেখানে কলকাতার ফুচকা পাওয়া যায় আমাকে সেখানেই নিয়ে চলো। পুতুলের কথা শুনে সবুজ খুবই অবাক হয়। তুমি বহরমপুরে কলকাতার ফুচকা পাবে না পুতুল, আমাদের এখানে কলকাতার ফুচকা পাওয়া যায় বলে আমি তো জানি না। তুমি জানো না, কিন্তু আমি জানি। আমার বাবা আমাকে বলেছে যে তোমাদের এখানে কলকাতার ফুচকা পাওয়া যায়, আর সেই জন্যই তো আমি এখানে বিয়ে করেছি। তুমি একটু ভালো করে খুঁজে দেখো, যদি কলকাতার ফুচকা খাওয়ার জন্য অনেক দূরে যেতে হয় আমি তাতেও রাজি আছি। কি হলো, চলো। সবুজ পুতুলকে আবার তার বাইকে বসিয়ে নেয়। সবুজ চারিদিকে শুধুমাত্র কলকাতার ফুচকারই সন্ধান করতে থাকে। সে খুব ভালো মতোই বুঝতে পারছিল পুতুলের বাবা পুতুলকে মিথ্যা কথা বলেছে, কিন্তু পুতুল কিছুতেই তার কথা শুনতে রাজি হয় না। প্রায় 3 ঘন্টা ধরে সবুজ শুধুমাত্র কলকাতার ফুচকাই খুঁজতে থাকে। বাইক চালাতে চালাতে সে খুবই ক্লান্ত হয়ে পড়ে, আর হঠাৎ করে একটা বড় গাড়ি এসে তাদের বাইকে ধাক্কা দেয়। তারা দুজনেই সঙ্গে সঙ্গে বাইক থেকে নিচে পড়ে যায়। পুতুলের হালকা একটু চোট লাগলেও সবুজের পায়ে প্রচন্ড আঘাত লেগেছিল। পুতুল আশেপাশের লোকজনের সাহায্য নিয়ে সবুজকে হাসপাতালে ভর্তি করে। চিন্তার কিছু নেই, আমি ঠিক আছি, শুধুমাত্র আমার ডান পায়ের হাড়টাই ভেঙেছে। তোমরা চিন্তা করো না, 3 মাসের মধ্যে আমি ঠিক হয়ে যাব। চিন্তা করবো না মানে? 3 মাস কি মুখের কথা? তোর পায়ের হাড় ভেঙে গেছে আর তোর মনে হচ্ছে কিছুই হয়নি? 3 মাস তুই কাজ না করলে কিভাবে সংসার চলবে তুই একবার ভেবে দেখেছিস? নাকি তুই এই পা নিয়েই আবার কাজ করার কথা ভাবছিস? হ্যাঁ মা, কাজ তো করতেই হবে। আমাকে গ্যারেজে গিয়ে বলতে হবে যাতে আমি বসে বসে কাজ করতে পারি কিনা, এরকম কাজ যেন আমাকে দেয়। আমি 3 মাস বসে থাকলে আমাদের সংসার তো ভেসে যাবে, তাই না বলো? না, তুমি কাজ করবে না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব। তোমাকে এই অবস্থাতে আমি কিছুতেই কাজ করতে দেব না। আমি ছোটখাটো কোনো একটা ব্যবসা শুরু করব। আমি ভাবছি এখানে তো কলকাতার ফুচকা পাওয়া যায় না, তাই আমি যদি কলকাতার ফুচকা বিক্রি করি তাহলে খুব ভালো চলবে। কিন্তু বৌমা, তুমি একা একা কিভাবে সামলাবে? আমি তো ফুচকা বানাতেই পারি না, আর তাছাড়া আজ পর্যন্ত আমি বাড়ির বাইরে সেভাবে বেরোইনি। আমি তো তোমাকে কোনো সাহায্যও করতে পারবো না। এই তো আমরা এসে গেছি, তোর আর কোনো অসুবিধা নেই, আমার মেয়েকে আমি সাহায্য করব। পুতুল তার বাবা মাকে দেখে খুবই খুশি হয়। আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই পুতুল তার বাবা মাকে ফোন করে জানিয়ে দিয়েছিল, তাই পুতুলের বাবা মা সবকিছু ফেলে রেখে সেখানে ছুটে আসে। তুই চিন্তা করিস না মা, তোর ব্যবসা যতদিন না ঠিকঠাক মতো চলছে ততদিন আমরা এখানেই থাকবো। এবার তোকে কলকাতা স্টাইলের ফুচকা কিভাবে বানাতে হয় সেটাই শেখাতে হবে। আর আমি যে তোকে বলেছিলাম এখানে কলকাতার ফুচকা পাওয়া যায় সেটা মিথ্যা কথা, তবে সেই মিথ্যা কথাটাকেই তোকে সত্যি করতে হবে। ফুচকার ব্যবসা শুরু করার জন্য পুতুল তার বাবার সঙ্গে প্রস্তুতি শুরু করে দেয়। পুতুল তার বাবার কাছ থেকে সবকিছু খুব ভালো মতো শিখে নেয় এবং বুঝে নেয়। 2-1 দিনের মধ্যেই পুতুল তার বাবার সঙ্গে ঠেলাগাড়ি করে ফুচকা বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। কলকাতার ফুচকা, কলকাতার ফুচকা, কলকাতার ফুচকা। বহরমপুরে প্রথমবার কলকাতার ফুচকা। আসুন আসুন সবাই আসুন, কলকাতার ফুচকা খেয়ে যান, তাও আবার 10 টাকায় 6টা ফুচকা। আসুন আসুন সবাই আসুন। কলকাতার ফুচকার নাম উল্লেখ করে পুতুল সকলের দৃষ্টি খুব সহজেই আকর্ষণ করে। এমনকি পুতুল তার ঠেলাগাড়িতেও কলকাতার ফুচকা লিখে রেখেছিল। সকলে কৌতূহলবশত পুতুলের কাছে ফুচকা খেতে আসে, আর সৌভাগ্যবশত সকলেরই কলকাতার ফুচকা খেতে দারুণ লাগে। প্রথম দিনই পুতুল অনেক বেশি টাকা ইনকাম করতে সক্ষম হয়। এরকম ভাবে প্রায় 10 দিন কাটে। তুই তো এবার আমার থেকেও ভালো ফুচকা বানাতে শিখে গেছিস, আর তুই আমার থেকে ভালো ব্যবসাও করতে পারছিস। এবার আর আমার এখানে থেকে কোনো লাভ নেই, এবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। পরের দিনই পুতুলের বাবা মা আবার কলকাতায় ফিরে যায়।
পুতুল এবার একা একাই মন দিয়ে তার ব্যবসা সামলাতে থাকে। 2-1 মাসের মধ্যেই পুতুলের ফুচকা খুবই ফেমাস হয়ে যায়। দূর দূরান্ত থেকে লোকজন কলকাতায় ফুচকা খাওয়ার জন্য তার কাছে আসে। তার অনেক টাকা লাভ হয়। সেই টাকা দিয়ে পুতুল অনেক বড় ডাক্তারের কাছে সবুজের চিকিৎসা করায়। এর ফলে সবুজও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। কলকাতার ফুচকা খেতে গিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট হলো, আর তোমার সেই কলকাতার ফুচকাই আমাদের সবকিছু ঠিক করে দিল। ধ্যাত, তুমি সব সময় মজা করো। শোনো, বলছি যে তোমাকে আর গ্যারেজে কাজ করার দরকার নেই। আমি ভাবছি এবার আমরা একটা বড় ফুচকার দোকান খুলবো। কাস্টমারদের চাহিদা প্রচুর বেড়ে গেছে। আমি আর একা একা সামলাতে পারবো না, তাই তোমাকেও হেল্প করতে হবে। ওকে ওকে কলকাতার ম্যাডাম যখন হুকুম দিয়েই দিয়েছেন তখন সেটা তো শুনতেই হবে।